আমাদের সঞ্জীবের কাছে পৌঁছানোর কোনো একটা মাধ্যম তো চাই। কি করে দেব স্যার? আমার কাছে দাদার ব্যাপারে কোনো খবর থাকে না। ও কি করে, কোথায় থাকে, কার সাথে দেখা করে, একে তো ও মোবাইল ফোন রাখে না, আর যখন ওর প্রয়োজন হয় তখনই শুধু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। স্যার, এই আঁচলের ফোন রেকর্ড থেকে আইডিয়া পাবো সঞ্জীব ওকে দেখা করার জন্য কোথায় ডাকতে পারে। চেয়ে পাঠাও অন দ্য ডাবল। ইয়েস স্যার। এখন আমাদের কাছে সঞ্জীবের সঙ্গে যুক্ত আরো 4টে নাম রয়েছে। প্রথম স্ত্রী গুরপ্রীত কর, অমৃতসরের। দ্বিতীয় স্ত্রী জয়া নাইডু, হায়দ্রাবাদের। তৃতীয় স্ত্রী পূজা পারেখ, যার কোনো ডিটেল নেই। আর এখন এই মানসী ব্যানার্জি, যে ওর সঙ্গে রয়েছে, কিন্তু আমাদের কাছে খোঁজ নেই। দীপক, সাবিত্রী আর রাজীবের কাছে নিজেদের লোক লাগাও। কেননা আমার মনে হচ্ছে এই দুজন যতটুকু বলল তার থেকে বেশি কিছু জানে। সঞ্জীব কবিতা দেবীকে কেন মারল কিছু কিছু বুঝতে পারছি না। মা কি কখনো কোনো ঝগড়ার কথা বলেছিল? না নন্দিনী, কখনো না। তাহলে কি এটা হতে পারে যে স্টেশনের সিসিটিভিতে যে ছবি আছে সেটা সঞ্জীব আর তার ছেলের, কিন্তু মার্ডার যারা করেছে সেই দুজন হয়তো অন্য কেউ? হ্যাঁ, সেটা তো হতেই পারে, কিন্তু ওরা সমীর আর আঁচলকে নিয়ে কেন চলে গেল? সিমলাতে যে হার্বাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হচ্ছে, আমি ওখানকার প্রজেক্ট ম্যানেজার। অনেক বড় প্রজেক্ট, মোটামুটি 1-2 বছর তো আমাকে এখানে থাকতেই হবে। বেশ, তার মানে গাড়িটাও আপনার অনেক দিন ধরে চাই। কম করে 1 বছর, বেশিও হতে পারে। দেখুন স্যার, আপনার যে কোনো রিকোয়ারমেন্ট থাকুক, আমরা পূরণ করবো তা। আপনার কি গাড়ি চাই, কি ধরনের গাড়ি চাই, কেবল 24 ঘন্টা আগে আমাকে জানিয়ে দিন। আমারও তো সেটাই চাই। আমি এখান ওখান ছুটোছুটি করতে পারবো না, অত সময়ই নেই। আপনি শুধু এটা বলুন যে আপনার গাড়িটা ভাড়ায় কবে থেকে চাই, আমি এখন থেকেই বন্দোবস্ত শুরু করে দিচ্ছি। আপাতত সাইড ইন্সপেকশনে যেতে হবে। এখন ইমিডিয়েটলি কোন গাড়িটা অ্যাভেলেবল? এখন আমাদের কাছে শুধু নাম আছে গুরপ্রীত কর। অ্যাড্রেস নাম্বার কিচ্ছু নেই। 1998-এ সঞ্জীব পারেখ অমৃতসরের গুরপ্রীতের সঙ্গে বিয়ে করে। তখন এই সঞ্জীব অমৃতসরের একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করত, সন্দর্ভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। প্রায় 19 বছর আগেকার কথা, অনেক কিছু বদলে গেছে। তাও আমি খুঁজছি দুজনকে, সন্দর্ভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর গুরপ্রীত কৌরকে। হায়দ্রাবাদের অ্যাড্রেসটা জানা নেই, শুধু নামটা জানা আছে, জয়া নাইডু। আর 16 বছর আগে 2001-এ ওদের বিয়ে হয়েছিল। শুধু নাম দিয়ে খোঁজাটা খুব মুশকিল হবে। এই সঞ্জীব পারেখের ব্যাপারে অনেক কিছু ডিটেলস আমাদের দরকার। দেখো, আমাদের কাছে এর থেকে বেশি আর কোনো ডিটেল নেই। অমৃতসরের গুরপ্রীত করের মতো হায়দ্রাবাদের জয়া নাইডুও কোনো বড়লোক ফ্যামিলিরই মেয়ে হবে। এবার এই সঞ্জীব হায়দ্রাবাদে কেন গেছিল, কি করতো, আমরা কিচ্ছু জানি না। অমৃতসরের ট্রাভেল এজেন্সির নামও এই জন্যই জানতে পেরেছিলাম কারণ সঞ্জীব কোনো এক সময় তার ভাইকে এটার ব্যাপারে কথা বলেছিল। কিন্তু দীপক, এখানে হায়দ্রাবাদে জয়া নাইডু নামে অনেক মহিলা আছে, ওর ব্যাপারে অনেক ইনফরমেশন দরকার। যাই হোক না কেন, সঞ্জীব আর জয়া দুটো সন্তান আছে, সমীর আর আঁচল। ওদের ছবি আছে আমাদের কাছে। হ্যাঁ, ওটা পাঠিয়ে দাও। আর এই সঞ্জীব পারেখের কি ফটো আছে? হ্যাঁ আছে, আমি 3 জনের ছবি তোমাকে পাঠাচ্ছি। আঁচলের কল রেকর্ড থেকে 14 জুলাই আমরা একটা নাম্বার পেলাম। তার ঠিক পর মুহূর্তেই আঁচল নিরুদ্দেশ হয়ে গেল। এই কলটার মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে আঁচল কোথায় নিরুদ্দেশ হলো, আর সেই সময় সে, তার ভাই সমীর আর বাবা সঞ্জীব কোথায় থাকতে পারে। হ্যালো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আরতি বলছি, দিল্লি পুলিশের। আপনি কে বলছেন? ম্যাডাম এটা পিসিওর নাম্বার, লাজপত নগর মার্কেটের পাশে। কি ব্যাপার ম্যাডাম? অ্যাড্রেস? স্যার, পিসিওর লোককে সঞ্জীবের ছবি দেখিয়েছি, চিনতে পারেনি, কিন্তু মনেই হচ্ছে সঞ্জীবই ফোন করেছিল আঁচলকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। বাবা কোথায়? ভেতরে আছে, চল। হ্যালো বাবা। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি। আচ্ছা শোনো, আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? কোনো একটা জায়গায়। এখন কিছু খাবে কি? যদি সঞ্জীব লাজপতনগর মার্কেটের পিসিও থেকে আঁচলকে ফোন করে থাকে তাহলে আঁচল নিশ্চয়ই ওখানে গেছিল, আর সঞ্জীব আর সমীর হয়তো আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল। হ্যাঁ, এমনটা হলেও হতে পারে স্যার। তাহলে আমাদের ওই জায়গাটা খোঁজা দরকার যেখানে ওরা 3 জন দেখা করলো এবং পালিয়ে গেল।
ট্যাক্সি। একটা পুরো দিনের অনুসন্ধানের পর একটা মলের সিসিটিভিতে সঞ্জীব, সমীর আর আঁচলকে ট্যাক্সি নেওয়ার জন্য দেখা গেল। নাম্বারটা ভালো করে দেখো। এখন আমরা ওই ট্যাক্সিটাকে ট্র্যাকিং করতে লাগলাম। আশা করছি যে সঞ্জীব আর তার 2 ছেলে মেয়েকে পেয়ে যাব। বাবা, এবার আমরা কোথায় যাব? দেখছি কয়েকটা জায়গায় আমাদের যেতে হবে, কিন্তু বাবা, দিদা খুব চিন্তা করবে তো। কিন্তু ওনাকে আমরা জানাতে পারবো না যে কোথায় আছি। রাইট আঁচল? দিদি, আমরা কোনো প্রমাণ ছাড়তে পারবো না। সঞ্জীব এরকম করলো কেন? বাচ্চাদের সঙ্গে নিয়েছে। বাচ্চাদের? আমরা কি জানি? কিচ্ছু না। কখনো আমরা দাদার ব্যাপারে কিছু জানতে পেরেছি? কিন্তু ওই মহিলা তো আমার বয়সী হবে নয়তো। উনি এমন কি করেছেন? দলজিৎ, এটা তোরই ট্যাক্সি। 14 জুলাই দুপুরে 3:05 সময় দেখা যাচ্ছে। প্রিন্ট আউটে দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3 জনকেই মনে আছে, কিন্তু কোথাকার প্যাসেঞ্জার ছিল সেটা মনে পড়ছে না। দেখ দেখ, মাথা খাটা না। এই 2 জনকে পুলিশ খুঁজছে, মার্ডার কেস। কোথায় ছেড়েছিলাম? হ্যাঁ, কাশ্মীরি গেট। কাশ্মীরি গেটের পেছনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে না, যেখান থেকে অন্যান্য শহরের বাস ছাড়ে, ওখানে ছেড়েছিলাম। সত্যি, এই 3 জনকে আমি ওখানেই ছেড়েছিলাম, আর এই 3 জনই একটা দোকানের মধ্যে চলে গিয়েছিল। দলজিৎ ভাই, ওখানে আমাকে নিয়ে চল এক্ষুনি। চল চল তাড়াতাড়ি। চলো চল। এ হলো সঞ্জীব পারেখ, এ হলো আঁচল পারেখ, এ সমীর পারেখ। সঞ্জীব, আঁচল আর সমীর পারেখ। সঞ্জীব, আঁচল, সঞ্জীব পারেখ। এই যে পেয়ে গেছি, এই নে। কোথায় বুক করেছিল এরা? সিমলার বাস ধরেছিল। এটা রাত 15টার বাস ছিল। টিকিট ক্যান্সেল হয়নি মানে নিশ্চয়ই গেছে। পালিয়ে যাওয়ার আগে এদের 3 জনকে ধরতে হবে। আর তুই একটা টিম নিয়ে এক্ষুনি সিমলা যাও। ওকে। ওখানে একটা লোকাল টিম রয়েছে। যদি এই সঞ্জীব পারেখ এই হোটেলে না থাকে, আর যদি কারুর বাড়িতে থেকে যেত, তাহলে তো কেউ জানতোই। তাড়াতাড়ি নিজের লোকেদের ফোন করো। হ্যাঁ স্যার। স্যার, গুরপ্রীত করকে এখনো ট্র্যাক করা যায়নি, কিন্তু এই জয় নাইডুকে ট্র্যাক করা গেছে হায়দ্রাবাদে, সমীর আর আঁচলের মাঝে। আমাদের একটা টিম সিমলার দিকে যাচ্ছিল সঞ্জীব আর তার বাচ্চাদের ট্রেস করার জন্য, আর দ্বিতীয় টিমটা হায়দ্রাবাদের দিকে রওনা হলো জয়া নাইডুর সাথে দেখা করার জন্য, যে সঞ্জীব পারেখের সাথে 13 বছর আগে আলাদা হয়েছিল। সে কোনো না কোনো সূত্র অবশ্যই দেখাতে পারবে। জয় দেবী, আপনি কি সঞ্জীবের সঙ্গে এখনো টাচে রয়েছেন? আমি আগেই বলেছি স্যার, ওই লোকটার সাথে বহুদিন ধরে আমার কোনো সম্পর্ক নেই। এটা ভাবলেও খারাপ লাগে যে ওই লোকটা আমার স্বামী ছিল। বাচ্চাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে, সমীর বা আঁচল? না স্যার, বরং আমাকে যখন ছবি দেখানো হয়েছিল আমি তো চিনতে পর্যন্ত পারিনি। কিন্তু ওই বদমাশ ওই সঞ্জীব এক বয়স্ক মহিলা কবিতা আচার্যকে খুন করেছে। আমি ওনাকে এই ব্যাপারটা নিয়ে বলেছি, কিন্তু উনি সেই থেকে বলছেন যে উনি কবিতা আচার্য নামে কাউকে চেনেনি না, আর উনি নাকি এই নাম কোনোদিন শোনেনি। কিন্তু স্যার, ওই খুনটা সঞ্জীব করতে পারে। ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল আমি ওর আসল চেহারাটা দেখতে পারিনি। তারপর ধীরে ধীরে ও জানোয়ার হয়ে গেছিল, আমার গায়ে রোজ হাত দিত। এখনো ভাবলে আমার ভয় করে। আপনি কি ওর সঙ্গে দিল্লি আসতেন? হ্যাঁ, আমি আমার প্রথম স্বামীকে সঞ্জীবের জন্য ছেড়েছিলাম, কারণ সঞ্জীবকে আমি খুব ভালোবাসতাম। আমি ভেবেছিলাম সঞ্জীবও আমায় ভালোবাসে, ওকে পেয়ে নতুন জীবন শুরু করতে পারবো আমি। আমার মা বাবা আমার এই সিদ্ধান্ত কখনো মেনে নেয়নি, কিন্তু তবুও আমি তাদের ছেড়ে সঞ্জীবকে বিয়ে করে নিই। মা বাবা আমার সাথে আর সম্পর্কও রাখতে চায় না। যখন আমার মেয়ে আঁচল হলো তখন আমরা দিল্লিতে ছিলাম। সঞ্জীব তখন একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করত। তারপরও মাস্কার চলে গেল, কারণ ওখানে ও কোনো ট্রাভেল লাইনে কাজ পেয়ে গেছিল। মাঝে মাঝেও আসতো। তারপর সমীর হলো। সমীরের জন্ম হওয়ার পরে
ও একবারও দেখা করতে আসেনি। তারপর থেকে টাকা পাঠানোও বন্ধ করে দিল। এবার আপনারাই বলুন, বাচ্চা নিয়ে সংসার কি করে চালাতাম। এজন্য বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর সমীর আর আঁচলকে নিয়ে হায়দ্রাবাদ চলে আসি, এখানে নিজের মা বাবার কাছে। কিন্তু বাচ্চারা তো সঞ্জীবের কাছে। এটাই তো খারাপ সময় স্যার। আমি ওদের নিয়ে হায়দ্রাবাদ চলে এসেছিলাম, কিন্তু সঞ্জীব এখানে এসে হুমকি দিল আর বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে গেল। না সঞ্জীব দা, জয়া বৌদি আমাদের কিচ্ছু বলেনি। ফোনটা 2 সপ্তাহ বন্ধ আছে। বাড়িটাও তো 2 সপ্তাহ বন্ধ। আমরা তো ভেবেছিলাম বৌদি আপনার কাছে আছে বাচ্চাদের নিয়ে ফরেনে। কি আরম্ভ করেছো তুমি? তোমার সাথে থাকতে চাই না আমি। ছেলে কোথায়? আমার বাচ্চারা এখানেই থাকবে আমার সাথে। তুই মর্গে যা, আমার ছেলে আমার সঙ্গেই থাকবে। আমার বাচ্চাদের তোমার মতো বাবার প্রয়োজন নেই, যে বাবা নাকি সন্তানদের ভালোবাসা দিতে পারে না। ভেতরে যা, কাগজ কলম নিয়ে আয়, আর সমস্ত জিনিসের লিস্ট বানা যেগুলো আমার বাড়ি থেকে চুরি করেছিস। 8 লাখ টাকার গয়না তো আমি জানি, এই লিস্ট আমি পুলিশকে দেব। আমি কিচ্ছু চুরি করিনি তোমার বাড়ি থেকে। সেটা ইন্সপেক্টরকে বলবি, ইন্সপেক্টর শরৎ আমার খুবই বন্ধু। ও তোর বিরুদ্ধে লুকআউট নোটিস করেছে। হ্যাঁ শরৎ, পেয়ে গেছি, অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি এসে ওকে গ্রেপ্তার করো। সঞ্জীব আমার বাবা মাকেও প্রচন্ড হুমকি দিয়েছিল যে আমাকে জেলে পাঠিয়ে দেবে। যখন আমি আমার প্রথম স্বামীকে ওর জন্য ছেড়েছিলাম, আমার মা বাবা খুব কষ্ট পেয়েছিল, অনেক কথাও শুনেছিল। এই কারণে নতুন কোনো ঝামেলায় আমার বাবা মা পড়ুক চাইনি, সেটা খুব ভয় পেয়ে গেছিলাম। ও জন্য বাচ্চাদের ওর কাছে যেতে দিই, এটা ভেবে যে কখনো না কখনো তো দেখা হবে, কিন্তু এভাবে দেখা হবে সেটা ভাবিনি। অঞ্জলি অ্যাপার্টমেন্ট, সরোজিনী নগর, ওখানেই তো থাকতেন আপনারা? হ্যাঁ। আর পঙ্কজ তিওয়ারি আপনাদের প্রতিবেশী, আর ওনার স্ত্রী কাজল তিওয়ারি। জয়দেবী, যদি সঞ্জীব বা আপনার সন্তানরা আপনাকে কন্ট্যাক্ট করে তাহলে আপনি আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আগে 3 দিন লাগাতার সিমলায় খোঁজার পর আমরা একটা সূত্র পেলাম, যেটাতে প্রমাণ হলো যে সঞ্জীব আর তার ছেলে মেয়ে সত্যি সিমলায় এসছে। হ্যাঁ ম্যাম, এই ছিল। আর এরা দুজন ওর বাচ্চা। 15তে চেক ইন করেছিল। আর চেক আউট 18 জুলাইতে। কমল শুধু কি এরা 3 জনই ছিল, না কোনো মহিলাও ছিল? 28-29 বছরের মানসী নামের? না ম্যাম, খালি এরা দুজনই ছিল। সঞ্জীব আইডি প্রুফ কি দিয়েছিল? এই যে ম্যাম। এটা তোর মায়ের বাড়ির অ্যাড্রেস, এটা পুরনো। আর কোনো অ্যাড্রেস লেখায়নি? না ম্যাম। ওনাদের কথায় কিছু শুনতে পেয়েছিলেন যে পরে কোথায় যাবে? না ম্যাম, উনি ওনার বিল ক্লিয়ার করেন আর 3 জনে চলে যান। স্যার 18তে চেক আউট করে, তাহলে হয়তো 18তেই সিমলা থেকে যায়। এবার শুধু লোকাল ট্রাভেলের লোকেদের সাথে কথা বলবো। হ্যাঁ, কোনো না কোনো লিডস অবশ্যই পাওয়া যাবে। এমনি আমরা জয়া নাইডু থেকে সঞ্জীব পারেকের দিল্লির পুরনো অ্যাড্রেস পেয়েছি, দেখি কতদূর যাওয়া যায়। হ্যাঁ, পেপারে পড়েছি, পেয়ে গেছেন আপনারা? এত বছর ধরে সঞ্জীবের জন্য খারাপ লাগতো। সঞ্জীব তো আমাদের বলেছিল যে জয়ার কারুর সঙ্গে সম্পর্ক আছে, আর ও তার সঙ্গে পালিয়ে গেছে। বাচ্চাদের নিয়েও হায়দ্রাবাদে কারুর বাড়িতে এমনি রেখে দিয়েছিল, বরং ও ওদেরকে ওখান থেকে নিয়ে আসে। ও কি বলে, কি করে, ও আদৌ কি, সে ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। ও এক বয়স্ক মহিলা কবিতাচার্যর খুন কেন করলো সে ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। পূজাকে জিজ্ঞেস করেছেন আপনারা? জয়ার পর ওকেই বিয়ে করেছিল। ওকে ট্রেস করা যায়নি। সঞ্জীবের মা আমাদেরকে বলল যে পূজা ওকে ছেড়ে দিয়েছিল। সে তো আমরাও জানি না, ভালো ছিল আর বাচ্চাদেরও খুব খেয়াল রাখতো। এই পূজা কোথাকার কোনো আইডিয়া আছে আপনাদের? না, এতটা তো ঠিক জানি না, কিন্তু হ্যাঁ এটা মনে করতে পারছি যে এরা দুজন প্রসাদ ট্রাভেলসে দেখা করেছিল। ওখানে এরা দুজন জব করতেন। কোথায় প্রসাদ ট্রাভেলস? রাজাউরি গার্ডেন। আরে স্যার, জবে থেকে আমরা পেপারে পড়েছি তখন থেকে অফিসে ওদের কথাই আলোচনা হচ্ছে। যখন সঞ্জীব এখানে কাজ করতো আমরা তখন একই পোস্টে ছিলাম। স্যার, সঞ্জীবের মতন সেলস এক্সিকিউটিভ আমি দেখিনি, দারুণ কাজ করতো। হ্যাঁ, শুনেছি আমরা যে ও দারুণ কথা বলতো, আর শুনেছি যে শেয়ার মার্কেটেও টাকা খাটাতো। 2009-এর আশেপাশেও
নিজের ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল। আর পূজা? পূজার সঙ্গে সঞ্জীবের এই অফিসেই দেখা হয়েছিল আর ওদের মধ্যে অ্যাফেয়ার হয়। আমরা ওকেই খুঁজছি। শুনেছি যে ওরা দুজন আবার আলাদা হয়ে গেছে। কেন আর কি কারণে হয়েছে সেটা জানি না। জগদীশ, আমরা পূজাকে খুঁজছি, কোথায় পাওয়া যাবে? ওই এমপি সাইডে। বাকিটা ফাইল দেখে বলতে হবে, ওখানে ডিটেল আছে। সঞ্জীব পারিকের খোঁজে যখন আমরা সিমলা গেলাম সেটা সেখানেই শেষ হলো। সিমলা থেকে সে কোথায় গেল, গেল কি গেল না, সেই ব্যাপারে কোনো লিড আমরা পাইনি। স্যার, সিমলা থেকে বেরোনো প্রত্যেকটা বাস, স্টেট প্রাইভেট, সব স্ক্যান করেছি, কিচ্ছু পাইনি। হতে পারে সিমলায় কোনো জায়গায় ভাড়ায় আছে। স্যার, গুরুর টিম সিমলা থেকে শুরু করে কাসাউলি আর কুফরি সব জায়গায় খুঁজেছে, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা এজেন্টকে জিজ্ঞেস করেছে, কিচ্ছু পাইনি। পূজার ব্যাপারে প্রসাদ ট্রাভেলসে কথা হলো, ডিটেলস আসতে একটু সময় লাগবে। মানসী ব্যানার্জি, তার ব্যাপারে কিছু জানতে পারলে? মানসীর ব্যাপারে তো কেউ কিছুই জানে না। স্যার, সঞ্জীবের মা সাবিত্রী আর ভাই রাজীব দুজনের ফোনই সার্ভেলিয়েন্সে, এখনো কোনো কল আসেনি স্যার। আঁচলের ক্লাসমেট? স্যার, অনেক ক্লাসমেটের সাথে কথা বলেছি, কারুর ফোন আসেনি। আরে এই লোকটা সঞ্জীব পারেক, আসলে ব্যাপারটা কি? নিজের আইডি দিয়ে চেক ইন করে, চেক আউট করে, আর তারপরে শহর থেকে গায়েব হয়ে যায়। কোনো হিস্ট্রি বেরিয়েছে ওর ক্রাইমের? না। হ্যাঁ, সাবিত্রী দেবী। একটা লোক এসেছে সিমলা থেকে সঞ্জীবকে খুঁজতে। কে এই লোকটা? নাম বলছে শশাঙ্ক ভাট। বলছে যে সঞ্জীব ওর কাছ থেকে ভাড়ায় গাড়ি নিয়েছিল। বলেছিল খুব কম করে 15টা এসইউভি নেবে ভাড়াতে। খুব লম্বা লম্বা কথা বলেছিল স্যার। বলেছিল যে হার্বাল প্রজেক্টটা হচ্ছে না সিমলাতে, ওখানকার ম্যানেজার নাকি। কবে এসেছিল? 17 জুলাইতে। তারপর আবার কি স্যার, আমি ওনাকে বিশ্বাস করে ফেলি আর গ্যারান্টি দিলাম যে সমস্ত গাড়ি ওনার যা দরকার আমি সাপ্লাই দেবো পরের মাস থেকে। তারপর উনি বললেন যে এখন একটাই গাড়ি চাই 1 সপ্তাহের জন্য। আমি ভরসা করে দিয়ে দিলাম, কিন্তু তারপর থেকে দেখুন ফোনেই আর পাচ্ছি না। নাম্বার কোনটা দিয়েছিল? এই যে এই নাম্বারটা স্যার, কিন্তু এই নাম্বারটাতে এক্সিস্টই করে না। কখনো কথা বলোনি এই নাম্বারে? কখনো তো দরকারই পড়েনি না স্যার। সে 17 তারিখ এসেছিল, তারপর আবার 18 তারিখ এলো, আর 18 তারিখ গাড়িটা নিয়ে চলে গেল। আমি আমার সমস্ত কাস্টমারদের থেকে তাদের ড্রাইভিং লাইসেন্সের কপি নিই, ওইটা ছিল আমার কাছে, সেইটা ধরেই আমি এত দূর এলাম। কোনো অ্যাডভান্স টাকা দেয়নি? আমার থেকে 15টা এসইউভি নেওয়ার কথা বলেছিল স্যার, আর সেই ব্যবসার কথা মাথায় রেখে আমি এটার অ্যাডভান্সই চাইনি, মুখ ফুটে বললামই না, আর চুরি করে নিয়ে গেল শালা আমার গাড়িটা। চুরি হওয়া গাড়ির ফটো আছে, পেপারস আছে? হ্যাঁ, ফটো আছে, আর পেপারসের জেরক্স কপি আছে। সঞ্জীব, সমীর আর আঁচল পারেকের খোঁজ এখন শশাঙ্ক ভাটের গাড়ির খোঁজের দিকে গেল। আশেপাশের গ্রাম, টোল প্লাজা আর চেক পোস্টকে খবর করে দেওয়া হলো এই চুরি করা গাড়ি আর তার মধ্যে বসে থাকা 3 জনের ব্যাপারে। আমরা এখনো সঞ্জীবের গাড়িকে ট্রেস করতে পারিনি, না এখনো জানতে পারিনি সঞ্জীব তার বাচ্চাদের নিয়ে কোন দিকে গেছে। মানে এখনো আপনারা জানতে পারেনি যে সঞ্জীব আমাদের মাকে কেন মেরেছে? আগে না, এটা শুধু সঞ্জীবই জানে, আর যদি অন্য কেউ জানে সে আমাদের বলছে না। আমার তো এটা ভেবে অদ্ভুত লাগছে যে মায়ের মুখ থেকে এই সঞ্জীবের ব্যাপারে কোনোদিন কিছু শুনতে পাইনি। কেমন লোক এই সঞ্জীব? সঞ্জীবের ব্যাপারে আমরা কিছু জানতে পেরেছি তার দ্বিতীয় স্ত্রী জয়ার থেকে। তার মত অনুযায়ী সঞ্জীব খুব খারাপ লোক। সঞ্জীবের তৃতীয় স্ত্রী পূজা, যে সঞ্জীবকে ছেড়ে দিয়েছিল, জানতে পারি সে ভোপালে আছে। আমাদের একটা টিম ভোপালে গেছে। আমরা পূজার ভোপালের অ্যাড্রেসটা প্রসাদ ট্রাভেলস থেকে পেলাম, যেখানে পূজা আর সঞ্জীব একসাথে কাজ করত। আমাদের টিম ভোপালে পূজাকে খুঁজে বার করে। আঁচল আর সমীরকেও এতে জড়িয়েছে? সেসব এখন জানি না, কিন্তু দুজন ওর সাথেই আছে। পূজা, তুমি কবিতা আচার্যকে ভালো করেই চিনতে। সঞ্জীব ওনাকে কেন মেরেছে? কবিতা আচার্য বা ওনার স্বামী মুকেশ আচার্যর সঙ্গে সঞ্জীবের কখনো ঝগড়া হয়েছিল? যখন আমরা লক্ষ্মীনগরে থাকতাম, কবিতা দি আর মুকেশদার মধ্যে কখনো ঝগড়া হতে দেখিনি। আমরা তো সবাই একসাথে মিলেমিশে থাকতাম। তুমি সঞ্জীবকে 2014-এ ছেড়েছিলে? হ্যাঁ, তারপর ওর সাথে বা ওর বাচ্চাদের সাথে কখনো কোনো কথা হয়নি। ও বাচ্চাদেরকেও আমার বিরুদ্ধে উস্কেছে নিশ্চয়ই। 3 জনকে শেষবার সিমলায় দেখা গেছিল। কোথায় যেতে পারে ওরা? ও হায়দ্রাবাদে জয়ার কাছে কখনো যাবে না, ভোপালে আমার কাছেও আসবে না। সঞ্জীব আমাকে বলেছিল যে জয়া ওকে আর বাচ্চাদেরকে ছেড়ে চলে গেছে। আমি তো এখন জানতে পারলাম যে সঞ্জীব জয়াকে শাসিয়ে আঁচল আর সমীরকে নিজের সাথে নিয়ে এসেছে। তাছাড়া আমি যতদূর জানি
মানসী ব্যানার্জি নামের একটি মেয়ে ছিল ওর জীবনে। লক্ষ্মীনগরের বাড়ির প্রতিবেশীরা কেউ মানসীকে চিনতে পারে? আগে না, এটা আমাদের পটেলনগরের শিফট হওয়ার পরের ঘটনা। দেখুন, সঞ্জীব 1 নম্বরের ফ্রড একটা মানুষ। ভুলভাল বুঝিয়ে মেয়েদেরকে পটায়, তারপর নিজের কাজ হাসিল হয়ে গেলে ঠকবার চেহারাটা ধরা পড়ে। জানেন, ও জলের মতন মিথ্যে কথা বলে। যখন আমরা লক্ষ্মীনগর থেকে পটেলনগরে এলাম, ওর ইনভেস্টমেন্ট কোম্পানি ডামাডোলে চলছিল, অনেক লোকের কাছে ধার নিয়েছিল। তখন এই মানসীকেও বাড়িতে নিয়ে আসে। এখন থেকে এখানেই থাকবে। এখানে থাকবে মানে? আমি আঁচল আর সমীরের সাথে দেখা করিয়েছি, একসঙ্গে আমরা ডিনারও করেছি। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আসলে মানসীকে আমি খুব ভালোবাসি, আর ও আমাকে খুবই ভালোবাসে। মা, আমার ওকে একদম ভালো লাগে না। মা, তুমি ওকে এখান থেকে যেতে বলো না। আর ও ভাবছে কি করে যে ও এখানে থাকবে? এটা তোমাদের বাবাকে ভাবতে দাও, কোনটা করা উচিত আর কোনটা নয়। মা, তুমি একবার বাবাকে বলো না। প্রচুর মার খেয়েছিলাম আমি। ও সন্তানদের নিজের সন্তান ভাবতাম আমি, আর ওরাও আমাকে খুব ভালোবাসতো, মা বলে ডাকতো। সঞ্জীব আমাকে আগেই বলেছিল যে আমাদের নিজেদের সন্তান হবে না। সব মেনে নিয়েছিলাম, কিন্তু ওর জীবনে অন্য মেয়েকে মানতে পারছিলাম না, তাই আমি ওকে ছেড়ে চলে যাই। আমরা এই মানসীর কোনো খবর পাচ্ছি না। আমার মনে হয় না মানসী খুব সিরিয়াস ছিল, ও শুধু সঞ্জীবের মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়েছিল। লক্ষ্মীনগর থেকে বেরিয়ে তোমরা প্যাটেলনগরে শিফট করেছিলে, ওখানের এক্সাক্ট অ্যাড্রেসটা কি? দিচ্ছি। আর একটা কথা, এই মানসী কলকাতা থেকে এসেছিল, একবারই বলেছিল ও এটা আমাকে। আর এই সঞ্জীব তো আবার মোবাইলও ইউজ করে না, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আর তার কারণ হলো অনেক লোককে ঠকিয়েছিল, তাদের হাতে ধরা না পড়ার জন্য ও ইচ্ছে করে মোবাইল ইউজ করতো না। আর এইসব আমি বিয়ের অনেক বছর পরে জানতে পারি। মানসীর কোনো নম্বর আছে? দেখতে হবে। পূজা প্যাটেলনগরের যে অ্যাড্রেসটা দিয়েছে ওখান থেকে ঘুরে এলাম। প্রতিবেশীরা মানসীকে চেনে, কিন্তু শুধু নাম দিয়ে। ওরা 2015-তে ওখান থেকে বেরিয়ে যায়। মানসীর কোনো কন্ট্যাক্ট নাম্বার পেয়েছে? আরতির কাছে মানুষের পুরনো নম্বর আছে, যেটা অন্য কেউ ব্যবহার করে। যদিও আমি 2015 কল রেকর্ড চেয়ে পাঠিয়েছি, যখন ওই নাম্বারটা মানুষই ব্যবহার করতো। আমাদের কাছে ওই চুরি করা গাড়িটারও তো কোনো লিড নেই, যেটাতে 3 জনেই পালিয়েছে। মানসীর কাছে পৌঁছানোর আগেই আমরা চুরি করা গাড়িটার খবর লখনৌ থেকে পেলাম। সিমলার এই গাড়ি লখনৌর এক সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকানে পাওয়া গেল। হ্যাঁ স্যার, গাড়ির কাগজপত্র শশাঙ্ক ভট্টের নামেই আছে। এই পেপারসের এগেন্সে লোন দিয়েছিলে তুমি ওকে? হ্যাঁ স্যার, মানে আমি গাড়ি কিনিনি, ও বন্ধক রেখেছিল 1 মাসের জন্য, আর বলেছিল যে 1 মাসের জন্য আমি যে কাউকেই গাড়ি ভাড়া দিতে পারি, যখন ও লোন সুদ সমেত ফেরত দেবে গাড়ি নিয়ে যাবে। শশাঙ্ক আমার বন্ধু, গাড়ি আমি ওর থেকেই কিনেছি। নাম ট্রান্সফার এখনো হয়নি তো, সেই জন্য সমস্ত পেপারস ওর নামেই আছে, কিন্তু গাড়িটা আমারই। হ্যাঁ, 1 মাসের মধ্যে লোন শোধ করব, সুদ সমেত। আর 1 মাস বাদে তুমি যদি সুদ সমেত টাকা ফেরত না দাও সঞ্জীব, তাহলে গাড়িটা কিন্তু বেচে দেবো আমি। সেই সুযোগ পাবেন না, আমি গাড়িটা বিক্রি হতে দেব না। হ্যাঁ, খানিকটা খারাপ সময় যাচ্ছে, সেই জন্যই বন্ধক রাখছি। 1 লাখ টাকা লোন, 10,000 টাকা সুদ 1 মাসের মধ্যে দিয়ে দেবো। লোনের জন্য ধন্যবাদ। চলো বাবা। এত ভদ্র ব্যবহার ছিল স্যার, আমি ভাবতেই পারিনি যে গাড়িটা চুরির ছিল। কিন্তু যখন বন্ধক রেখেছিল গাড়িটা, তখন অন্য কারোর নাম্বার ছিল, তখন ওই গাড়িটা তুমি নিলে কেন? ভুল হয়ে গেছে স্যার, আমি ভাবলাম শুধু 1 মাসেরই তো ব্যাপার। লখনৌতে কোথায় থাকতো? ও অ্যাড্রেস তো আমাকে দিয়েছিল, কিন্তু ওটা তো ভুয়ো স্যার। একটা নাম্বারও দিয়েছিল, ওটাও ভুয়ো স্যার। আর তুমি 1 মাস ধরে এই নাম্বারে কখনো কলই করোনি? এখন আমাদের খোঁজ লখনৌতে শুরু হলো। সব হোটেল, গেস্ট হাউসেস, আর যেখানেই সঞ্জীব আর তার বাচ্চাদের থাকার সম্ভাবনা ছিল, আমরা সেখানে জিজ্ঞাসাবাদ করলাম। এখন আমরা হতাশ হয়ে পড়লাম। মানসী ব্যানার্জি, দিল্লি পুলিশ। সমস্ত চেষ্টার পরেও সঞ্জীব পারেখকে আমরা ধরতে পারলাম না, কিন্তু আমরা মানসী ব্যানার্জিকে পেলাম।
আরে সঞ্জীব বা বাচ্চারা আমার কাছে কেন আসবে? কেন আসবে এটা ছাড়ুন, এসেছিল না আসেনি সেটা বলুন। আপনাকে কি ও ফোন করেছিল, নাকি কোনোভাবে ও কানেক্ট করার চেষ্টা করেছিল? আমি সবকিছু ফোনে অলরেডি বলে দিয়েছি, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে কিছু পাল্টাবে না। হ্যাঁ, আপনি তার জীবনের সব থেকে রিসেন্ট মহিলা। আপনি কি জোর দিয়ে বলতে পারেন যে আমি থাকাকালীন বা আমার পরে ওর জীবনে আর কেউ আসেনি? আমরা জানি আপনি লাস্ট। দেখুন স্যার, 2015 থেকে আমি আরও সেপারেটেড, আর তাছাড়া বিশেষ কিছু সিরিয়াস ছিলও না। একটা ইনফ্যাচুয়েশন ছিল, কয়েকদিনের মধ্যেই সেটা কেটে যায়। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে পেয়ে যাই আর ওর থেকে আলাদা হয়ে যাই। ভাই মানে কিসের ভাই? হ্যাঁ, কি ভাই? বাই মানে আলবিদা, সারা জীবনের মতো আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন? আমরা তো দুজন বিয়ে করব বলেছিলাম। হ্যাঁ, তুমি যদি বিয়ে করতে চাও তো বিয়ে করো না, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে পারবে না। মানুষে, তুমি কিন্তু ভুল করছো। দেখো সঞ্জীব, বেশি ড্রামা করো না। হ্যাঁ, আমি আমার বয়সী আর আমার ওয়েভলেন্থের বয়ফ্রেন্ড পেয়ে গেছি। আমি সিরিয়াস ওর ব্যাপারে, খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাবো আমরা। তাহলে তুমি আমার কাছে এসেছিলে কেন? ডেফিনেটলি আঁচল আর সমীরের মা হওয়ার জন্য তো আসিনি আমি। আমি পূজা নই। মানুষে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তাহলে তুমি আমার সঙ্গে এটা করতে পারো না যে জোর করে আমাকে বিয়ে করতে হবে তোমায়। না মানে না। হ্যাঁ, হার্ট তো হয়েছিল একটু, কিন্তু আমি খুব একটা কেয়ার করিনি, আর তখন থেকেই ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্যার, আমি জানি না এই কবিতা দেবী কে আর তার সঙ্গে সঞ্জীবের এক্স্যাক্টলি কী সম্পর্ক ছিল। নেটে আপলোড করে দাও। সব রাজ্যের সমস্ত শহরের সমস্ত কোনায় লুকআউটের খবর ছড়িয়ে পড়া দরকার। স্যার, কবিতা আচার্যর পরিবার বারবার জিজ্ঞাসাবাদ করতে এলো যে তার মায়ের খুনি এখনো পর্যন্ত ধরা কেন গেল না, আর খুনটা কেন হলো। কিন্তু আমাদের কাছে তাদের প্রশ্নের কোনো উত্তর ছিল না। অদ্ভুত কথা বলছেন আপনি স্যার। একদিকে আচার্য পরিবারে কবিতা দেবীর শূন্যতা সৃষ্টি হয়েছিল, আর অন্যদিকে ছিল খুনের কারণটা না জানার আক্রোশ। এই শূন্যতা আর আক্রোশ আরোপীর পরিবারের দিক থেকেও আসছিল। একজন বৃদ্ধ মহিলা তার নাতি সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল। সে এটাই বুঝে উঠতে পারছিল না যে তার ছেলে খুনের মতন এরকম নৃশংস কাজ কেন করলো, আর নিজের বাচ্চাদের সেই খুনে কেন শামিল করলো। দিল্লি পুলিশের সোশ্যাল অ্যাকাউন্টে এই মেসেজটা এসেছে সঞ্জীব পারেখের ব্যাপারে। আমার নাম ভাস্কর ঝা। আপনি যে ক্রিমিনালের ফটো দিয়েছিলেন নেটে, সঞ্জীব পারেখ, ও আমার সঙ্গে ফ্রড করেছে এখানে বারাণসীতে। এই ভাস্কর ঝায়ের সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করো। পুরো 2 মাস ধরে আমরা সঞ্জীব পারেখের পিছনে লেগেছিলাম, কিন্তু আমাদের হাতে এলো না। কিন্তু হঠাৎ করে একটা ব্রেক থ্রু এমন একজনের থেকে পেতে যাচ্ছিলাম যার কবিতা আচার্য মার্ডার কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সঞ্জীবের সাথে অবশ্যই আছে। 1 সপ্তাহ আগে সঞ্জীব এই বাইকটা আমাকে বেচেছিল। আমাকে বললো 2 দিনের মধ্যে বাইকের পেপার দিয়ে দেবে। এখনো তার কোনো পাত্তাই নেই। কোথায় থাকছিল? স্যার, এখানে গণেশ নামে একটা লজ আছে, ওখানে ওর ছেলে আর মেয়ে নিয়েছিল। স্যার, বাইক ঋষিকেশ থেকে চুরি হয়েছিল, ভাড়ায় নিয়েছিল, তারপরে জিপিএস বার করে আর এখানে বারাণসীতে নিয়ে আসে। এই সময় কোথায় থাকতে পারে ও? জানি না স্যার, কিন্তু 3 দিন আগে আমি ওকে 80 ঘাটে দেখেছিলাম। আমি যেই ওকে ডাকলাম অমনি পালিয়ে গেল। ভিড়ের সুযোগ নিয়েছিল স্যার, নাহলে সেদিনই আমি ওকে ধরে ফেলতাম। তোমার পরিচিতি কি করে হলো? স্যার, আমি এখানে ট্যুরিস্ট গাইড। আমি সঞ্জীব পারেখ আর 2 বাচ্চাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে। কথায় কথায় ও আমাকে বললো এখানে একটা ট্রাভেল এজেন্সি খুলতে চায়, ও গাড়ি কিনতে চায়, সেই জন্য বাইকটা বেচতে চায়। স্যার, আমি ওর কথায় চলে আসি। ওর নাম্বারটা দাও। স্যার, এই নিন স্যার। স্যার, এই সঞ্জীব পারেখ আমার সঙ্গে অনেক বড় বড় কথা বলছিল দিল্লিতে আমার একটা এজেন্সি আছে, মাস্কাটে একটা এজেন্সি আছে। ভেবেছিলাম নেটে সার্চ করলে হয়তো কিছু না কিছু পাওয়া যাবে। যেই আমি নেটে ওর নামটা সার্চ করি, তখন এই মার্ডারের কেসটাই প্রথমে দেখতে পাই। স্যার, আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম স্যার। নাম্বারটা সুইচ অফ স্যার। তুমি ওকে ওই 80 ঘাটে কবে দেখেছিলে? 3 দিন আগে? হ্যাঁ স্যার, 80 ঘাটে 3 দিন আগে। 3 দিন কিন্তু অনেক সময়। চান্সেস খুব কম যে বারাণসীতেই ও আছে। অখিলেশ, তাও চেষ্টা করো। স্যার, পুরো নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছি। দিল্লি, সিমলা, লখনৌর অভিজ্ঞতার পরে আমাদের এটাই মনে হচ্ছিল যে এবারও সঞ্জীব পারেখ আমাদের হাত থেকে বেরিয়ে গেল, বারাণসী ছেড়ে দিয়েছে। কিন্তু তাও আমরা চেষ্টার ত্রুটি করিনি, কিন্তু শেষ পর্যন্ত পরিশ্রম সফল হলো।
শোন, চা বিস্কুট নিয়ে আয়। হ্যালো, হ্যাঁ, এক মিনিট। স্যার, আমি ফোন করতে বাইরে গেলাম, এসে দেখি নেই, বাচ্চাটা এখানেই বসেছিল। সমীর, হ্যাঁ, তোমার বাবা সঞ্জীব পারেখ কোথায়? উনি 15 মিনিটের মধ্যে আসবেন। এনে বিলটা মিটিয়ে দিবি আর এখানেই থাকবি। 15 মিনিটের মধ্যে আসবো। হ্যাঁ স্যার, এখানেই আছে, এখানেই বসে। এই তো, হ্যাঁ। আর তোমার দিদি আঁচল, সে কোথায়? পদ্মা লজ। ছেলে আর বাবা বাইরে গেছে, মেয়েটা এখনো আছে। আমি ওকে বাইরে যেতে দেখিনি স্যার। আসলে স্যার, মেয়ের বাবা হোটেলের ফোন করেছিল, আমি মেয়েটাকে কল ট্রান্সফার করে দিয়েছিলাম। ওই যে স্যার। আঁচল পারেখ? হ্যাঁ, বাবা কোথায় তোমার? আমি কিছু জানি না। আর তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা রেস্টুরেন্টে পৌঁছয়নি, না হোটেলে। ও তোমাদের দুজনকে ছেড়ে পালিয়ে গেছে। কথা দিয়েছিল বাবা, উনি এসে আমাদের নিয়ে যাবেন। ফোনে তোমার বাবা তোমাকে কি বলেছে আঁচল? বললো ভয় পেও না, আমি আসবো। কিন্তু তুমি তো কোথাও যাচ্ছিলে, বাইরে। আঁচল, তোমার বাবা কোথায়? তোমরা সবাই মিলে কবিতা আচার্যর খুন কেন করলে? না না স্যার, আমি দিদাকে মারিনি। আমি তো ওনাকে এত বছরে দেখিও নি। কিন্তু সমীর তো বলছে এই গোটা ঘটনাটা তোমাদের তিনজনেরই ষড়যন্ত্র। তোমার বাবা আর ও মিলে কবিতা আচার্যকে খুন করেছিল, তারপর তুমি ওদের সঙ্গে পালিয়েছিলে। আঁচল, তুমি পালালে কেন? আর তুমি কি করে জানলে যে আমরা তোমার দিদার বাড়ি অবধি পৌঁছে গেছি? বাবা ফোন করে বলেছিল যে এক্ষুনি চলে আয়, আমি তাই গেলাম। আমি বলেছিলাম বাবাকে যে দিদা খুব চিন্তা করবে। আর তুমি জানতে যে ওরা দুজন মিলে কবিতা আচার্যকে খুন করেছে? যখন বাবার সাথে গেলাম তখন জানতাম না, কিন্তু দুদিন পরে টিভিতে দেখাতে শুরু করলো। তারপরেই আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তখনই বাবা বলল। কিন্তু স্যার, আমার কোনো ইনভলভমেন্ট নেই এতে। কিন্তু আঁচল, তুমি ওই দুজন খুনির সঙ্গে পালিয়েছো এতদিন। আঁচল, মিথ্যে বলে বেশি দিন বাঁচা যাবে না। বলে দাও আমাদের, কোথায় আছে তোমাদের বাবা? তাহলে তোমার বাবা ক্রাইম শোর ভিডিও দেখিয়েছিল 4 মাস ধরে লাগাতার এই মার্ডার করার জন্য? হ্যাঁ। তাহলে প্ল্যান এটা ছিল যে কবিতা আচার্য, যাকে তোমরা দিদা বলতে, তাকে মেরে ফেলতে হবে। কেন মারতে হবে সেটা বলেনি? বাবা বলেনি যে উনি মারা যাবেন। কিন্তু তুমি তো তোমার মুখ লুকিয়েই তার বাড়িতে পৌঁছেছিলে, যাতে তার বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় তোমার মুখটা দেখা না যায়। বাবা বলেছিল ক্যাপ পরার জন্য আর মুখ লুকানোর জন্য, যাতে আমাদের কেউ চিনতে না পারে। ভিডিওসে এরকমই দেখেছিলাম, লোকে করে এমনই। বাবা বলল আমাদেরও করতে হবে। যখন তোমার বাবা সঞ্জীব কবিতা আচার্যকে খুন করলো, তখন তুমি দিদার পা ধরেছিলে। হ্যাঁ। এটা কি অন দ্য স্পট হলো, না প্রথম থেকেই প্ল্যান ছিল? হঠাৎ করে বাবা বলল যে ওনার পা ধরে রাখ। সঞ্জীব, ছাড়ো সঞ্জীব, ছাড়ো, ছাড়ো। এই পাটা ধর, চেপে ধর। সঞ্জীব, হাত ছাড়ো। ছাড়ো সঞ্জীব, ছাড়ো, ছাড়ো। আরে বাবা, কি করছো কি?
কেন মেরে ফেললে? আমি জানি না, বাবা আর কবিতা ঠাকুমার মধ্যে কিছু কথা হয়েছিল। কি ব্যাপারে? টাকা। সঞ্জীব, এত দূর এসেছো, চা খেয়ে যেও, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা হবে না। আমার মাথা যন্ত্রণা হচ্ছে তোমার এইসব কথায়। এরকম কি কথা বলেছি আমি? নিজের টাকাই তো চাইছি। হ্যাঁ, নাও চা খেয়ে নাও। দেখো সঞ্জীব, আমার মাথা আর খারাপ করো না। 3 বছর আগে আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন বলেছিলেন 1 লাখ টাকা আমি ধীরে ধীরে শোধ করে দেব, প্রত্যেক মাসে কিস্তি দেব। কিচ্ছু দেননি। 2 বছর আগে যখন আমি ফোন করেছিলাম আপনি বলেছিলেন যে প্রবলেমে আছি, এখন দিতে পারছি না। এখন আমি সমস্যায় আছি, আমি আমার টাকাটা চাই এখনই। আমার স্বামী মুকেশ আর তুমি ক্যারাম খেলতে, কিন্তু তোমাদের মধ্যে এই পয়সার লেনদেন কবে হয়েছিল আমি জানি না, ভগবানই জানেন। নগদে নিয়েছিল আর বলেছিল লক্ষ্মীনগরের বাড়ি বিক্রি করে আমি যখন ফ্ল্যাটটা কিনবো তখন হাতে টাকা থাকবে, আমি দিয়ে দেবো। কিচ্ছু দেয়নি। এখন উনি বেঁচে নেই, তাই তোমার যা মনে হয় তাই বলবে? মরার আগে উনি তো আমাকে বলেননি তোমার এই লোনের কথা। তাহলে আমি 1 লাখ বলছি কেন? আমি 10 লাখ বলতে পারতাম। সঞ্জীব, তোমার যা বলার হয় বলো, যা ভাবার হয় ভাবো, আমার কিছু যায় আসে না। কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, আমি এখানে একলা থাকি, ওনার পেনশনেই আমার দিন চলে। তোমাকে দেওয়ার মতন আমার কাছে কোনো টাকা নেই। আমি জানতাম যে টাকা দেবার ইচ্ছা আপনার একদম নেই। তাহলে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞাসা করোই না। কিন্তু এই প্ল্যানটা তো 4 মাস আগে থেকেই চলছিল যে কবিতা আচার্যকে মারতে হবে। আমি জানি না। যখন সঞ্জীব তোমার দিদার থেকে তোমাদের আলাদা করে নিয়ে গেল তখন তোমরা কোথায় ছিলে? পঞ্চকোলা, ওখানে বাবার একটা বাড়ি আছে আর মা জব করতো। তাহলে তোমরা পাঁচকুলা থেকে দিল্লি এলে দ্বারকা 10 জুলাইয়ে। হ্যাঁ স্যার, দাদা মনে হচ্ছে বাচ্চাটার ব্রেন ওয়াশ করে দিয়েছে। একবার সঞ্জীব পারেখকে হাতে পেয়ে নি, তারপর জিজ্ঞাসাবাদ করব। আচল, তুমি আর তোমার ভাই সমীর এখন অনেক ছোট, আর তোমাদের বাবা তোমাদের দুজনকে ছেড়ে পালিয়ে গেছে। আর তোমার ভাই সমীর, ও ফেঁসে গেল, কেননা কবিতা আচার্যর বিল্ডিং এর সিসিটিভিতে ওকে পরিষ্কার দেখা গেছে, আর সে তার অপরাধ স্বীকার করেছে। বলো, তোমার বাবা কোথায়? বাবা বারাণসী রেলওয়ে স্টেশনে দেখা করতে বলেছিল। কোথায় যাওয়ার কথা ছিল? আমি জানি না, বলেছিল ব্যাগপত্র সব রুমেই রেখে যেতে আর রিক্সা করে স্টেশনে পৌঁছে যেতে। তোমাদের বাবা কি বলেছিল যে তোমার ভাই ধরা পড়েছে? বাবা বলল, সমীরের চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না, আমরা পরে ওকেও আমাদের সাথে নিয়ে নেব। কিন্তু এরকম তো হলো না। তোমার ভাই সমীর তো ধরা পড়ে গেল, আর তুমিও ধরা পড়লে, তাই না? এই জন্য বলো, তোমার বাবা কোথায় আছে? আমার বাবা শুধু এইটুকুই বলেছিল যে ট্রেনের টিকিট কেনা হয়ে গেছে আমাদের দুজনের জন্য। রাতের ট্রেন ছিল। অমৃতসর যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছন। স্টেশনের পরিচ্ছন্নতা আপনাদের হাতে, আপনারা বজায় রাখুন। আমার ওই মনে হচ্ছে। সাবধানে এগিও। এইবার সঞ্জীব পারেখের মুখ লুকানোটা কোনো কাজে দিল না। আমরা তাকে সব দিক থেকে ঘিরে নিলাম। সমীর তো সব কথা বলে দিয়েছে স্যার, আমি আর কি বলবো? আমরা তার গল্পে কিছু বিশ্বাস করিনি। তাহলে নিজেরাই গল্প তৈরি করুন, যেটা আপনাদের বিশ্বাস হবে। দেখুন স্যার, আসলে বিষয়টা হলো মুকেশজি আমার থেকে লোন নিয়েছিলেন 1 লাখ টাকা। সেটা শোধ করার আগেই উনি মারা যান। আমার টাকাটার খুবই প্রয়োজন ছিল, তাই ওনার স্ত্রী কবিতা দেবীর কাছে টাকা চাই।
সেই সময় সমীর আমার সঙ্গেই ছিল। কবিতা দেবী দিতে অস্বীকার করলো। আমার মাথাটা খারাপ হয়ে গেল। আমি জানতাম যে আপনারা আঁচলকে জিজ্ঞাসাবাদ করবেন, তাই আঁচলকে নিজের কাছে নিয়ে নিলাম। আমি আঁচল আর সমীরকে নিয়ে এখান ওখান ঘুরতে লাগলাম, আর আপনারা তাড়া করতে লাগলেন। ফাইনালি আপনারা জিতলেন, আমি হারলাম। তুমি তোমার ছেলেকে পড়াশুনো ছাড়ালে, পাঁচকুলাতে তাকে বসিয়ে 4 মাস ধরে ক্রাইম ভিডিও দেখালে। তুমি সেখানে শুধু টাকার জন্য যাওনি, তুমি ওখানে গিয়েছিলে মার্ডার করতে। এবার বলো, মার্ডারের আসল উদ্দেশ্য কি? ওখানে যাবার একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা ছিল 1 লাখ টাকা, যেটা ওনার গয়না বন্ধক রেখে পেয়ে গেছি আমি। হ্যাঁ, পাশে একটা দোকান আছে যার কাছে ওটা বন্ধক রেখেছি। 1.25 লাখ টাকা পেয়েছি, হিসাব শেষ হয়ে গেছে। সঞ্জীব পারেখ, তুমি মুখ ঢেকে, সাথে ছুরি নিয়ে, নিজের ছেলেকে সঙ্গে নিয়ে ওখানে শুধু টাকার জন্য যাওনি। বলো, এই সব কিছুর পিছনে আসল উদ্দেশ্যটা কি? আমি বলেছি তো স্যার, নিজের মতো সব সাজিয়ে নিন, সেটা আসল নকল যা খুশি হোক না। সঞ্জীব পারেখকে দিয়ে এই খুনের আসল উদ্দেশ্য বার করা সহজ কাজ ছিল না, কিন্তু উদ্দেশ্য তো ছিল, বড় উদ্দেশ্য, যেটা সবাইকে চমকে দিল। আমরা কবিতা আচার্যর বালাটা সেই দোকান থেকে উদ্ধার করলাম যেখানে সঞ্জীব পারেখ বন্ধক দিয়েছিল। সমীর পারেখ নাবালক হওয়ার জন্য জুভেনাইল হোমে পাঠানো হলো। আঁচল পারেখকে একটা গার্লস অবজারভেশনে পাঠানো হলো কাউন্সিলিং এর জন্য। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো। তার সাথে এই খুনের কোনো সম্পর্ক ছিল না, ও শুধু তার বাবা আর ভাইয়ের সাথে পালিয়েছিল। সঞ্জীব শুধুমাত্র ওই 1 লাখের কথাই বলছিল, যেটা আপনার বাবা তার থেকে লোন নিয়েছিল। তাহলে আমাদের সঙ্গে কথা বলতো, আমাদের কাছ থেকে চেয়ে নিত। মাকে মারার কি দরকার ছিল? এইটুকু ব্যাপার হলে মা নিশ্চয়ই আমাদের বলতো। না না, ওই লোকটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে স্যার। কিছু পর্যন্ত মিথ্যে তো বলছে। কিছু মানে কি বলতে চাইছেন স্যার? সত্যিটা কি আর মিথ্যেটা কি? আমার মাকেও কেন মারলো? আমরা বুঝতেই পারিনি। আগে সে স্বীকার করেছে। আমরা প্রথম থেকেই অনুমান করছিলাম ব্যাপারটা অন্য কিছু। না হলে সে তার ছেলেকে সঙ্গে কেন নিয়ে যাবে? তাকে ক্রাইম ভিডিওস দেখিয়ে ক্রাইম করা কেন শেখালো, তাও লাগাতার 4 মাস ধরে? ও সমীরকে ফাঁসাতে চাইছিল, কিন্তু কেন? পাগল হয়ে গেছে নাকি? তো সঞ্জীব পারেখ, সত্যি সত্যি বলবি না আরো একটু ঝাল দেব? আমি জানতাম স্যার, ও এমনিতে ফিরে আসবে না। ওর সেই ইচ্ছাটাই ছিল না প্রথম থেকে। তোর মনে কি ছিল? কি চাইছিলিস তুই? আসল উদ্দেশ্য একটাই ছিল, মার্ডার। সেই জন্য আমি সমীর, আমার ছেলেকে ট্রেন্ড করেছি আর সঙ্গে নিয়ে গেছি। তুই বাচ্চাটাকে এই অপরাধে সামিল করেছিস, নিজের সন্তানকে। কেন কেন? কারণ ও সমীর আমার ছেলেই নয়, ও জয়ের অ্যাফেয়ারের ফসল, ওর অনাচারের সন্তান। তাহলে তুই সমীরকে ক্রিমিনাল বানিয়ে ওর লাইফটা নষ্ট করে দিতে চাইছিলিস? আর আমার জীবন যে শেষ হয়ে গেল তার কি হবে? হ্যাঁ, ও কি ভেবেছিল আমি জানতে পারবো না? না, আমি তো ওখানেই ছিলাম, পাশাপাশি ফ্যামিলির জন্য রোজগার করছিলাম, আর ও এখানে পেটের মধ্যে অন্য সন্তান পালন করছিল, জানি না কার। তবু আমি ভেবেছিলাম সবকিছু ভুলে যাব, নতুন করে জীবন শুরু করব। কিন্তু একদিন হঠাৎ ও বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল, কিচ্ছু বলেনি, কোনো কারণ নেই, কিচ্ছু নেই। তাও একটা ছোট ছেলেকে এই অপরাধে সামিল করার লজিকটা কি ছিল? তাও মার্ডারের মতো অপরাধ। প্রতিশোধ আবার কি? সমীর আমার ছেলে নয়, আমার রক্তের নয়। ও বাঁচুক বা মরুক, ওর জন্য আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলে নয়, ও একটা চিহ্ন, আমার সাথে ঘটা বেঈমানির চিহ্ন। একটা ক্রিমিনালকে জেলে পাঠানো যেতে পারে, ওর উপর আদালতের মোকদ্দমা চালিয়ে ওর অপরাধকে প্রমাণ করে ওকে সাজা দেওয়া যায়, কিন্তু এই ভাবনাকে
ওই ক্রিমিনাল ভাবনাকে কি করে অপরাধের উদ্দেশ্য থেকে আগেই বার করা যায়, বিশেষ করে তখন যখন সেই ক্রিমিনাল মনোভাব নিজের লোকেরাই তৈরি করে দেয়। একটা গভীর ষড়যন্ত্র একটা গভীর আঘাত থেকে তৈরি হয়ে একটা বড় ভুলের সৃষ্টি হয়। আবার দেখা হবে পরবর্তী পর্বে আরও একটা নতুন কেসের সঙ্গে। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.